হ্যাঁ, মিডের পরে তোমাদের সিলেবাস শুরু হয়েছিল চ্যাপ্টার 4 থেকে। চ্যাপ্টার 4 এর সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টার থেকে শুরু হয়েছে। তোমরা একটু মনে করে দেখো যে যেই টপিকগুলো আমরা দেখেছিলাম, প্রথমে ছিল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে দেখবা একটু পরে আমাদের একটা টপিক আসবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের আগে পর্যন্ত যতদূর দেখানো হয়েছে সম্পূর্ণ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জিনিস, এটা আলাদাভাবে এখানে আর টাইটেল দিয়ে দেখানো হয়নি। তো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ইলেকট্রন আর হোল কনসেন্ট্রেশন প্লাস ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন এবং ডেনসিটি অফ স্টেট, এই তিনটার উপর বেস করে এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটা একটু খেয়াল করবা সবাই যে এখানে তিনটা জিনিস আছে। প্রথম হলো ডেনসিটি অফ স্টেট। ডেনসিটি অফ স্টেট ফাংশন বলতে এই যে দেখো, এই এই যে দেখা যাচ্ছে এই লাইনটা, এটা হলো জিসিই, আর নিচে যে এই লাইনটা আছে এটা হলো জিভিই। এই দুইটা হলো ডেনসিটি অফ স্টেটের গ্রাফ। তারপর আছে কি ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন হলো এই যে এই লাইনটা, যেটা এফ এফ ই নাম দিয়ে দেওয়া আছে। সবসময় খেয়াল রাখবা যখনই ইন্ট্রিনসিক বলা হবে, ইন্ট্রিনসিকে কিন্তু ইএফ এর একদম মিড পয়েন্টে এই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনটা কাট করবে। এটা একদম মিড পয়েন্টে থাকবে ইন্ট্রিনসিকের জন্য। এক্সট্রিনসিক হলে এটা উপরে বা নিচে হবে, সেটা পরে আমরা দেখব। এক্সট্রিনসিকের জন্য এন টাইপ আর পি টাইপের জন্য দুইটা আলাদা ফিগার আছে। আচ্ছা, আর তারপরে দেওয়া আছে হলো ইলেকট্রন আর হোলের কনসেন্ট্রেশন। এই যে এখানে দেখো যে এই এরিয়াটা দিয়ে বোঝানো হচ্ছে এটা হলো ইলেকট্রনের কনসেন্ট্রেশন এন নট, আর নিচের এই এরিয়াটা দিয়ে বোঝানো হচ্ছে এটা হোলের কনসেন্ট্রেশন। তো যেহেতু ইন্ট্রিনসিক, ইলেকট্রন আর হোলের কনসেন্ট্রেশন সমান, তো এটা দেখাই যাচ্ছে এখানে। এখন এই ফিগারটা তো ধরো দেখলা, এরপর এন নট আর পি নটের ইকুয়েশন। এই যে এন নটের ইকুয়েশন ছিল এন নটের যে এনসি ই টু দি পাওয়ার মাইনাস সিসি মাইনাস সিএফ বাই কেটি। এই রিলেটেড তোমাদের একটা এক্সাম্পলও করানো হয়েছিল 4.1। এরপরে আমাদের আসবে পি নটের ইকুয়েশন, যে হোলের কনসেন্ট্রেশন, এটা হলো এনভি ই টু দি পাওয়ার মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি। এই রিলেটেড আবার এক্সাম্পল ছিল 4.2, এটাও দেখানো হয়েছে তোমাদের ক্লাসে। তারপরে যেটা আমাদের আছে, আচ্ছা এইখানে দেখবা এই টেবিলটা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের জন্য এই সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম, এনসি আর এনভি এই ছয়টা ভ্যালু তোমরা দেখবা, প্লাস এম এন স্টার আর এমপি স্টার এই ছয়টা ভ্যালু দেখবা। এটা হলো তোমাদের এটাকে বলা হয় কি, এই যে ইফেক্টিভ ম্যাস। ইফেক্টিভ ম্যাসের টপিকটা একটু পরেই আসবে, ওইখানে দেখবা এই ভ্যালুগুলো দরকার হবে, এম এন স্টার আর এমপি স্টার। তাহলে এই যে 4.1 টেবিলটা খেয়াল রাখবো সবাই। এরপরে যেটা আসলো আমরা জানি কি এন আই স্কোয়ার ইকুয়াল টু এন নট পি নট। এটা কিন্তু অনেক পুরানো একটা ইকুয়েশন, তোমাদের একদম ইলেকট্রনিক ডিভাইসেস থেকে শুরু করে অনেক জায়গায় দেখেছো। ওই কাজটা এখানে করা হয়েছে যে এন আই স্কোয়ারের সমান লেখা হয়েছে, আমরা এন নট আর পি নটের ভ্যালু তো আগে বের করেছি। এই যে এটা ছিল এন নট, এটা হলো পি নট। এই এন নট আর পি নট কে গুণ করে দিলে আলটিমেটলি আমরা এন আই স্কোয়ার সমান পাচ্ছি এনসিএনভি ই টু দি পাওয়ার মাইনাস ইজি বাই কেটি। এই ইকুয়েশন দিয়ে আমরা আবার একটা প্রবলেম সলভ করেছি 4.3, এটাও দেখানো হয়েছে তোমাদের ক্লাসে। এবং এটার জন্য আবার দেখবা এনআই এর এই তিনটা ভ্যালু দরকার হয়। সিলিকনের জন্য ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন কত, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য কত, জার্মেনিয়ামের জন্য কত। এটা হলো 10 টু দি পাওয়ার 10, এটা 10 টু দি পাওয়ার 6, আর জার্মেনিয়ামের জন্য 10 টু দি পাওয়ার 13। এই ভ্যালুগুলো একটু দেখে রাখবা, ম্যাথের জন্য দরকার হতে পারে বা এমসিকিউ তো দরকার হতে পারে। তো এই হলো তোমাদের 4.3 পর্যন্ত আসলো। এরপরে হলো ফার্মি লেভেল পজিশন। এটা নিয়েও তোমাদের একটা ম্যাথ করানো হয়েছে, প্লাস এই যে এই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে এখানে। দেখো এই যে এখানে এমপি স্টার এম এন স্টার এই ভ্যালু দুটো চলে আসছে একটু আগের যে টেবিলে দেখালাম। তো এখানে ইএফআই মাইনাস ইমিড গ্যাপ ইকুয়াল টু 3/4 কেটি লন এমপি স্টার বাই এম এন স্টার। এটা দিয়ে তোমাদের স্যার এক্সাম্পল। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার ওই যে এন আই স্কোয়ারের ভ্যালুতে 300 কেলভিনে যা দেওয়া আছে স্যার, আপনি সাপোজ ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলেন, তখন স্যার ওই যে এটা √3/2 এটা দিয়ে কি চেঞ্জ করতে হবে, না স্যার সরাসরি এটা চেঞ্জ করে দিলে হবে না, স্যার? √3/2 দিই, মানে রুট রুট থ্রি থ্রি বাই টু বাই বলতে পাওয়ার 3/2। জি স্যার। ঠিক আছে, সরি এই যে সরি স্যার। দেখো এইখানে 450 কেলভিনের জন্য দেওয়া আছে,
450 কেলভিনের জন্য কি 450 ডিভাইডেড বাই 300 হোল টু দি পাওয়ার 3। এখানে 2টা দেখাই না আমি, বোধহয় তোমাদের ওই যে যেটা হাতে করে দিয়েছিলাম 2 দেয়া আছে এখানে। জি স্যার। ওই 2টা দেওয়ার কারণ হলো এই যে স্কোয়ারটা, আমি যদি স্কোয়ারটা না রাখি এই পাশে শুধু এনআই রাখি তাহলে কি স্কোয়ারটা ভাগ হয়ে পাশে 2 হয়ে যাবে, জি স্যার। টু দি পাওয়ার 3/2। ওইভাবে করা হয়েছে, বইয়ের নিয়মে করতে পারো, আমি যেভাবে দেখালাম ওইভাবেও করতে পারো, বাট এটা জি স্যার। এইভাবে করে আনতে হবে, ঠিক আছে। জি স্যার। 300 কেলভিনের জন্য ভ্যালুগুলো দেয়া থাকে সবগুলো, অন্য কোন কেলভিন হলে সেই অনুযায়ী হিসাব করে বের করে নিতে হবে। ওকে, এরপর যেটা বলছিলাম মিড গ্যাপ, মিড গ্যাপের ইকুয়েশন থেকে তোমাদের এক্সাম্পল করানো হয়েছিল 4.4। 4.4 দেখানো হয়েছে। হ্যাঁ, এইখানে যেটা বললাম এমপি স্টার আর এম এন স্টার ইফেক্টিভ মাস, যেটা ইলেকট্রনের ইফেক্টিভ মাস আর হোলের ইফেক্টিভ মাস, এই দুটা তোমরা নিজেরা ওই টেবিল থেকে দেখে নিবা। তারপর হলো আমাদের শুরু হবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, মানে যেখান থেকে আমরা ডোপিং করছি। এখানে ডোপিং সম্পর্কে অনেক বেসিক কথাবার্তা আছে। আয়োনাইজেশন এনার্জির একটা ব্যাপার ছিল। আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি, যে যখনই আমরা কোনো একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে ডোপিং করি, যদি এখানে আমরা ডোনার অ্যাড করি, ডোনার মানে কি, যেটা এন টাইপ করবে, ডোনার অ্যাড করলে দেখা যায় ইসির কাছাকাছি একটা নতুন এনার্জি লেভেল তৈরি হয়, এটাকে বলা হয় ইডি, ডোনারের জন্য ইডি। আর যদি অ্যাকসেপ্টর অ্যাড করি তাহলে দেখা যায় এটা ইভির কাছাকাছি এরকম নতুন এনার্জি লেভেলটা আসে, সেটাকে নাম দেওয়া হয় ইএ। এই ইএ আর ইডি এটাকে আসলে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। মানে আমাদের এই যে নতুন একটা আয়ন যোগ করার পরে নতুন এনার্জি লেভেল তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ইডি আর ইএ। এই যে আয়োনাইজেশন এনার্জির টপিকটা এখানে আলোচনা করা হয়েছে, এটা এত ডিটেইলের আর দরকার নাই। আয়োনাইজেশন এনার্জির কিছু ভ্যালু আছে, ভ্যালুগুলো দেখে রাখবা। এই যে টেবিল 4.3 আর 4.4, এখানে হলো প্রথমটা যে সিলিকনের সাথে ফসফরাস অ্যাড করলে, আর্সেনিক অ্যাড করলে, বোরন অ্যাড করলে আর অ্যালুমিনিয়াম অ্যাড করলে হলো এই কলাম। আবার জার্মেনিয়ামের সাথে এগুলো অ্যাড করলে এটা হলো এই যে দ্বিতীয় কলামটা। এই ডোনার অ্যাড করা মানে কি, এটা হলো ওই যে ইডি এর জায়গায় থাকবে, আর অ্যাকসেপ্টর অ্যাড করা মানে ই এর জায়গায় থাকবে। যে ইভি থেকে আমরা যদি জার্মেনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম অ্যাড করি তাহলে কি হবে জিনিসটা, আমি একটু লাইন দিয়ে দেখাই। যে এটা ধরলাম আমরা উপরে আছে ইসি, নিচে আছে ইভি, মানে এই ভ্যালুগুলো দিয়ে যেটা বোঝানো হচ্ছে, সাপোজ আমাদের এই ম্যাটেরিয়ালটা হলো জার্মেনিয়াম, এই জার্মেনিয়ামের সাথে ধরো আমি অ্যালুমিনিয়াম অ্যাড করলাম, তাহলে কি হবে, নতুন যে এনার্জি লেভেলটা তৈরি হবে ইএ, এই ইএটা তৈরি হবে এই ইভি থেকে। এই যে এই গ্যাপটা হবে আসলে এই 0.0102 ইলেকট্রন ভোল্ট। আবার যদি আমি এইখানেই ইএ অ্যাড না করে, মানে সরি অ্যালুমিনিয়াম অ্যাড না করে যদি ফসফরাস অ্যাড করতাম তাহলে দেখা যেত এখানে এই লেভেলটা আসতো, এই গ্যাপটা হতো 0.012। এটাই হলো আমাদের আয়নাইজেশন এনার্জির যে ভ্যালুগুলো। তো এটা হলো সিলিকন আর জার্মেনিয়ামে এই ম্যাটেরিয়াল গুলো অ্যাড করলে কি হবে সেটা বলে দেওয়া আছে। এখন দেখো পরের টেবিলে আবার যেটা বলেছে। স্যার ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা 1.12 হুম, স্যার, এটা কি সেম স্যার? এটা তো 1.12 হলো সিলিকনের, জার্মেনিয়ামের জন্য 0.66, জি গ্যালিয়াম স্যার। আর্সেনাইডের জন্য 1.42। তিনটার জন্য তিনটা আলাদা ব্যান্ড গ্যাপ আছে। এটা তো তোমাদের হয়তো মিডের আগেও কোথাও ছিল, বা হ্যাঁ মিডের আগেই মনে হয় কোথাও ছিল। জি দেখবা স্যার। ব্যান্ড গ্যাপ এনার্জির ব্যাপারটা ওইখানে বলা আছে। সবসময় খেয়াল রাখবা যে জার্মেনিয়াম হলে 0.66, সিলিকন হলে 1.12 আর গ্যালিয়াম আর্সেনাইড হলে 1.42 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা যাই হোক, ওইগুলা গেল হলো সিলিকন আর জার্মেনিয়ামের জন্য। এই টেবিলটা আবার দেওয়া আছে গ্যালিয়াম আর্সেনাইডের সাথে যদি এই ইম্পিউরিটি গুলো অ্যাড করা হয় তাহলে কি হবে। সেলেরিয়াম, টেলুরিয়াম, সিলিকন, জার্মেনিয়াম এগুলো অ্যাড করলে থাকবে ইডি। আবার এক্সেপ্টর হিসেবে বেরিলিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, সিলিকন, জার্মেনিয়াম এগুলো অ্যাড করলে থাকবে ইএ। জার্মেনিয়াম দুই জায়গায় আছে, এটা আসলে এক্সেপ্টর না ডোপিং, মানে সিলিকন আর জার্মেনিয়াম দুইটা তো ইন্ট্রিনজিক, এটা সরাসরি ডোপিং ডোনারও হবে না, এক্সেপ্টরও হবে না, এটা প্রসেসের মাধ্যমে
এটাকে ডোনার বা অ্যাকসেপ্টর বানানো যায়। এটা আপাতত তোমাদের ওই প্রসেসের দরকার নাই, ওটা ফ্যাব্রিকেশন প্রসেসের একটা টেকনিক। তো ভ্যালু গুলা শুধু তোমাদের জানা থাকলেই হবে এখন। তারপরে আমাদের আসবে কি, এরপর বোধহয় ছিল চার্জ নিউট্রালিটি। আচ্ছা, চার্জ নিউট্রালিটির আগে এই যে এই ফিগার গুলো আবার আসলো। আগে যেটা দেখেছিল সেটা ছিল ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের জন্য, এখন আছে এন টাইপ আর পি টাইপের জন্য। এন টাইপের জন্য দেখা যাচ্ছে ইলেকট্রনের এরিয়াটা বড় হয়ে গেছে, এই হোলের এরিয়াটা ছোট। আর এখানে ওই যে যেটা বলেছিলাম আগে ইন্ট্রিনসিকের জন্য ইএফ এর একদম মিড পয়েন্ট কাট করেছিল ফার্মি ডিরেক্টর, এখন কিন্তু অনেকটা উপর দিয়ে এসে এই যে ডান দিকে কাট করেছে। আবার পি টাইপের জন্য দেখবা ইএফ এর এই যে এটা হলো ইএফআই, এটার অনেক লেফট সাইড দিয়ে এসে বাঁ দিকে কাট করেছে। আবার এখানে হোলের এরিয়াটা বড় এবং ইলেকট্রনের এরিয়াটা ছোট। তো এই পার্থক্যগুলাই তিনটা ফিগারে দেখে রাখবা কোথায় কি আছে। এক্সাম্পল 4.5, এক্সাম্পল 4.5 ও তোমাদের দেখানো হয়েছিল। এটা হলো এন নট আর পি নট এর ভ্যালু। এই যে উপরে বোধহয় ইকুয়েশন, এই যে এন নট আর পি নট এর যে ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশন দিয়ে তোমাদের ভ্যালু গুলো বের করা হয়েছে। এটাও ভিডিওতে দেখে রাখবো, এখানে ডিটেইল বলা আছে। এন নট পি নট, এই যে এন নট আর পি নট কে যদি গুণ করে দেই, এখানে আবার এটাও প্রমাণ করে দেখানো আছে যে এন নট পি নট গুণ করলে এন আই স্কয়ার এর সমান আসে। এটা ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক দুই জায়গাতেই একই। ফার্মি ডিরাক ইন্টিগ্রালটা তোমাদের আমি দেখাইনি, এটা স্কিপ করে গেছি। ফার্মি ডিরাক ইন্টিগ্রালের পরে তোমাদের দেখানো হয়েছিল আয়নাইজেশন এনার্জি 4. ডিজেনারেট, এটাও আমি আপাতত স্কিপ করে গেছি। চার্জ নিউট্রালিটি, চার্জ নিউট্রালিটির এই যে এই ডিটেলটা তোমাদের ভিডিও থেকে একটু দেখে রাখবা, কোথায় গিয়ে কয়টা ইলেকট্রন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এখানে একদম অনেক ডিটেইলে বলা হয়েছিল ভিডিওতে, ওখানে দেখবা চার্জ নিউট্রালিটির আলোচনাটা। এরপর যেটা আছে এখানে এন নট আর পি নটের দুটো ইকুয়েশন আবার নতুন ভাবে আছে, যে এন ডি এন এর উপর বেস করে যে ইকুয়েশন। তো এই এন নটের এই ইকুয়েশন ইউজ করে 4.9 করা হয়েছে। এই যে এখানে এন নটের ইকুয়েশন ইউজ করে করা হয়েছে এটা, আর পি নটের ইকুয়েশন ইউজ করে করা হয়েছে। আচ্ছা, এইটাও এন নটের ইকুয়েশন ইউজ করে করা হয়েছে 10। এরপরে যেটা 4.11 সেটা হলো পি নটের ইকুয়েশন ইউজ করে করা হয়েছে, এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য। এই যে এটা পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য পি নটের ইকুয়েশন ইউজ করে 4.11 টা দেখানো হয়েছিল। 4.11 এর পর আমরা পজিশন অফ ফার্মি লেভেলে চলে গেছি। এই যে ফার্মি লেভেলের পজিশনের ইকুয়েশনের উপর বেস করে 4.13 টা দেখানো হয়েছে। ঠিক আছে, এই 4.13 দিয়ে তোমাদের চ্যাপ্টার 4 শেষ করা হয়েছিল। চ্যাপ্টার 4 এর আলোচনা এই 4.13 পর্যন্ত। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 5 এ, ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা। ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনাতে কি বলা হয়েছে, যে এখানে আমাদের যে টপিক গুলা ছিল, যে প্রথমে হলো ড্রিফট, তারপরে হলো ড্রিফটের উপর ম্যাথস ছিল। দেখো যে ড্রিফট কারেন্ট মানেই হলো যখন কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ডের উপর বেস করে যখন ইলেকট্রন বা হোল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, সেটাকে আমরা বলি ড্রিফট। এবং এই ড্রিফটের কারণে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট বের করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আমাদের দরকার হয়, যেটাকে বলা হয় মিউ। মানে আমরা বলি মিউ, ইলেকট্রন হলে মিউ এন আর হোল হলে মিউ পি। এটা হলো ইলেকট্রনের মোবিলিটি আর হোলের মোবিলিটি। ইলেকট্রন আর হোলের মোবিলিটি গুলো এই যে 5.1 টেবিলে দেয়া আছে, তোমরা এই যে এখানেই পাবা, এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি আমাদের দরকার হয়। শুধু তোমাদের এই লেভেলের জন্য না, তোমরা যখন পরবর্তীতেও এই সলিড স্টেট বা ডিভাইস ফিজিক্স নিয়ে কোনো কিছু কাজ করবা, সাপোজ আমি যেহেতু এই লাইনেই এখনো আমার পড়াশোনা এই লাইনেই বা আমার রিসার্চ এই লাইনে, এই ভ্যালুগুলো সবসময় আমার দরকার হয়।
সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড। জার্মেনিয়ামেরটা হয়তো অতটা না, কিন্তু এই চারটা ভ্যালু আমার প্রত্যেক দিনই কোথাও না কোথাও কোনো না কোনো কাজে ইউজ করতে হয়। তো এই মিউ এন আর মিউ পির ভ্যালুগুলো দেখে রাখবা। তো এখান থেকে তোমাদের দুইটা ভ্যালু বের করা হয়েছিল। মিউ এন হলো ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্ট। এই যে আমি বোধহয় তোমাদের ক্লাসে ই দিয়েও অনেক সময় বলি, কিউ দিয়েও বলি। ই লিখলে যেটা হয় অনেক সময় এক্সপোনেনশিয়ালের ই এর সাথে এটা মিলে যায়, এই কারণে অনেক বইতে কিউ লেখা থাকে। কিউ লেখাটা আমার জন্য সুবিধা হয়। কিউ বলে এখানে আর কোনো প্যারামিটার নাই। সো দুইটা ই লেখার চেয়ে একটাকে ই আর একটা কিউ দিয়ে লিখলে সুবিধা। সো এটা হলো ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্ট। আর হোলের জন্য ড্রিফট কারেন্ট কোথায় উপরে আছে, এই যে হোলের জন্য ড্রিফট কারেন্ট হলো এই ভ্যালুটা। এই দুটাকে যোগ করে দিলে আলটিমেটলি টোটাল ড্রিফট কারেন্টের ভ্যালুটা আসে। ড্রিফট কারেন্ট ডেনসিটি, এগুলো কিন্তু সব কারেন্ট ডেনসিটি জে দিয়ে যেহেতু লেখা আছে। তাহলে টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটি আসলো এই ভ্যালুটা, কিউ মিউ এন এন প্লাস মিউ পিপি ইন্টু ই। এটার সাথে আমরা মানে এটা ইউজ করে আমরা 5.1 এক্সাম্পলটা দেখেছি। এটার জন্য আবার আগের চ্যাপ্টারের এন এর এই ইকুয়েশনটা দরকার হয়েছে, দেখবা গত চ্যাপ্টারে দেখে আসছো এই ইকুয়েশনটা। 4.9, 10 এক্সাম্পল দুইটাই এই ইকুয়েশন ইউজ করে করা। স্যার তো এন নট হবে না স্যার? এখানে এন আর পি লেখেছে, ওটা নিয়ে সমস্যা নেই, একই জিনিস, ওটা নিয়ে প্রবলেম নাই। ওই চ্যাপ্টারের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ ওইখানে এন এন নট দুইটা আলাদা জিনিস ছিল। এখানে যেহেতু আলাদা কোনো কিছু নাই, এই চ্যাপ্টারে এন লেখো বা এন নট লেখো একই কথা। তো এটা হলো এন আর পি এর দুইটা ওই ভ্যালু দুটো বের করেছে আগের চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী। তারপর ড্রিফট কারেন্ট ইকুয়েশন বের করা হয়েছে। টোটাল ড্রিফট কারেন্টের ভ্যালুটা এখানে আলটিমেটলি আসলো, যেহেতু কারেন্ট ডেনসিটি এর জন্য দেখো যে অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার এই ভ্যালুতে আসলো। আচ্ছা, এরপরে মোবিলিটি সম্পর্কে তোমাদের এই হালকা ভাবে বলা হয়েছে। এরপর বোধহয় আমি কন্ডাক্টিভিটিতে চলে গিয়েছি। কন্ডাক্টিভিটি জিনিসটা কি? এই যে ড্রিফট কারেন্টের যে ইকুয়েশনটা দেখলাম, কিউ মিউ এন এন প্লাস মিউ পিপি ইন্টু ই, এই ই এর অংশ বাদ দিয়ে বাকি যে টোটাল অংশটা আছে এইটাকে আমরা একবারে একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, সিগমা। এই সিগমাটাকেই বলা হয় কন্ডাক্টিভিটি। এবং কন্ডাক্টিভিটিকে যদি আমরা ইনভার্স করি তাহলে পাওয়া যায় রো। রো মানে হলো রেজিস্টিভিটি। আমরা একদম বেসিক যে রেজিস্ট্যান্সের ইকুয়েশন জানি না, যে আর ইকুয়াল টু রো এল বাই এ, ওই জি স্যার। ইকুয়েশনের রো এর ভ্যালুটা আসলে এখান থেকে আসে। রো মানে কন্ডাক্টিভিটির ইনভার্স, আর কন্ডাক্টিভিটি ভ্যালু মানে হলো এই ভ্যালুটা। এখান থেকে আমরা কন্ডাক্টিভিটির সংজ্ঞাটাও দেখেছিলাম। কন্ডাক্টিভিটির পরে আমাদের আসবে, আমাদের পরের টপিক কি ছিল কন্ডাক্টিভিটির পরে? ভেলোসিটি স্যাচুরেশন। ভেলোসিটি স্যাচুরেশনটা তোমাদের এই বইয়ের চেয়ে দেখবো তোমাদের যে লেকচারটা আমি দিয়েছিলাম ওইখানে আরেকটু ডিটেইলে বলা আছে। ওই জায়গায় দেখবা যে এক জায়গায় গিয়ে ভেলোসিটিটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। নরমালি যদি চিন্তা করো যে ভি ইকুয়াল টু মিউ ই, এটা হলো আমাদের একদম বেসিক ইকুয়েশন, তাহলে ই বাড়লে ভি এর ভ্যালু বাড়তেই থাকার কথা। কিন্তু এক জায়গায় গিয়ে দেখা যায় এটা না বেড়ে স্যাচুরেটেড হয়ে যায়। ওই ঘটনাটাকে বলা হচ্ছে ভেলোসিটি স্যাচুরেশন। ভেলোসিটি স্যাচুরেশনের পরে আমাদের আসবে ক্যারিয়ার ডিফিউশন। ড্রিফট কারেন্ট দেখলাম। ড্রিফট কারেন্ট হলো যখন কোনো একটা ড্রিফট কারেন্টের মেইন ব্যাপারটা ছিল ইলেকট্রিক ফিল্ডের কারণে যখন কোনো একটা চার্জের মুভমেন্ট হবে সেটা হলো ড্রিফট, আর সেই কারণে যে কারেন্টটা হবে সেটা ড্রিফট কারেন্ট। এখন যেটা হচ্ছে সেটা হলো ডিফিউশন। ডিফিউশনটা হয় এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, এটা হবে চার্জের গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হলো ডেনসিটির বেশি কম হওয়ার ব্যাপারটা, এটা হলো গ্রেডিয়েন্ট। তার মানে কোথাও যদি চার্জের ডেনসিটি বেশি থাকে অন্য জায়গায় কম থাকে, তাহলে বেশি জায়গা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের জায়গায় চার্জগুলো আস্তে আস্তে মুভ করবে। একদম সহজ হিসাবে বললে, এক গ্লাস পানিতে যদি আমি এক ফোঁটা কালি ফেলি, প্রথম কি যেই জায়গাটায় কালিটা পড়বে ওই জায়গায় অনেক বেশি ডার্ক থাকবে, অন্য জায়গায় কম থাকবে, তারপর আস্তে আস্তে সব জায়গায় সমানভাবে ছড়াবে। এই জিনিসটাই হলো ডিফিউশন, যেটা বাংলা সরাসরি বলে ব্যাপন।
এই ডিফিউশনের জন্য যেহেতু চার্জের মুভমেন্ট হচ্ছে, কারেন্ট অবশ্যই জেনারেট হবে। সেই কারেন্টের ভ্যালুটা তোমাদের এখানে দেখানো হয়েছে, যে ইকুয়াল টু, এই যে ফাইনাল ইকুয়েশন যেটা এসেছে এটা হলো ইলেকট্রনের জন্য যে কিউ ডিএন বাই ডিএক্স। ডিএন হলো একটা কনস্ট্যান্ট, ডিফিউশন কনস্ট্যান্ট বলা হয় এটাকে। আর হোলের জন্য জেপি ইকুয়াল টু কিউ ডিপি বাই ডিএক্স। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, আলটিমেটলি আমাদের টোটাল কারেন্ট ডেনসিটিটা মানে ডিফিউশন কারেন্ট ডেনসিটিটা পাওয়া যাবে। এই দুটোকে যোগ করে, এখানে কোথাও আলাদাভাবে আর যোগ করে নাই, ম্যাথের ভিতরে কি করা আছে, ম্যাথেও আলাদা করে নেই। যাই হোক, এই যে যেটা বললাম জে এন আর জেপি, এই দুটাকে যদি আমরা যোগ করে দিই, এই যে জে এন আর জে পি, এই দুটাকে যোগ করলে টোটাল ডিফিউশন কারেন্ট ডেনসিটি পাওয়া যাবে। তো এই ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট দুইটাকেই দেখলাম আমরা যে ডিফিউশন কারেন্টের মধ্যে দুইটা পার্ট আছে, ড্রিফট কারেন্টের মধ্যে দুইটা পার্ট আছে। এই চারটাকে যোগ করে দিলে আমরা পাবো টোটাল কারেন্ট ডেনসিটি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো ডিফিউশন কারেন্টের ভেতর দেখো হোলের কারেন্টটা কিন্তু নেগেটিভ। বাকি যে তিনটা পার্ট ছিল, যে ড্রিফট কারেন্টের দুইটা পার্টই পজিটিভ, ডিফিউশন কারেন্টেরও ইলেকট্রনের পার্টটা পজিটিভ, শুধুমাত্র হোলের পার্টটা থাকে নেগেটিভ। এই জিনিসটা কিন্তু আলটিমেটলি টোটাল কারেন্টেও দেখা যাচ্ছে যে এই তিনটেই পজিটিভ আছে, এটা নেগেটিভ, এবং এখান থেকে টোটাল কারেন্টের ডেনসিটিটা বের করা যায়। এটা কেন নেগেটিভ হয় সেটা সম্পর্কেও তোমাদের দেখবো, ওই যে আমি যে ভিডিও আগে দিয়েছিলাম সেখানে বলে দেওয়া আছে। তাহলে ডিফিউশন কারেন্ট গেল, টোটাল কারেন্ট ডেনসিটি গেল, এরপর আছে আইনস্টাইন রিলেশন। আইনস্টাইন রিলেশন জিনিসটা কি, এই যে ডিফিউশন কনস্ট্যান্ট আর ওইদিকে ড্রিফটের ভেতর ছিল মোবিলিটি, এই দুইটার মধ্যে নিজেদের মধ্যে যে রিলেশনটা আছে বা যে ইকুয়েশন দিয়ে এটাকে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় আইনস্টাইন রিলেশন। এবং এটা হলো সিম্পল, ডি বাই মিউ ইকুয়াল টু কেটি বাই কিউ। এটা ইউজ করে তোমাদের একটা এক্সাম্পলও করানো হয়েছিল 5.6। এখানে দেখবা এখানে আসলে একটু বোঝা যাচ্ছে না, বা এখানে ফন্টটায় কোনো সমস্যা আছে। এটা হলো মিউ এন, এটা ডি এন, এটা হলো মিউ পি, এটা ডিপি। এই জায়গায় এ লেখা দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে মিউ পি হবে, আর এটা মিউ এম মনে হচ্ছে, এটা মিউ এন হবে। এই ভ্যালুগুলো কিন্তু আগের টেবিলেই ছিল, যে এই মিউ এন আর মিউ পি এর ভ্যালু। ডিএন আর ডিপি এর ভ্যালু চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো, বাট এইটার জন্য সহজ টেকনিক হলো এই এক লাইনের একটা ইকুয়েশন ইউজ করে এই ভ্যালুগুলো বের করা যায়। একটু আগে যেমন বললাম যে এই মিউ এন আর মিউ পি এর ভ্যালুগুলো আমার রেগুলার দরকার হয়, ডিএন ডিপিও দরকার হয়, কিন্তু এটা আমি আসলে ওইভাবে মুখস্থ রাখি না, সরাসরি এই কেটি বাই কিউ এটা গুণ করে দিলেই আলটিমেটলি ডিএন আর ডিপি এর ভ্যালু পেয়ে যাই। তো এটা যেভাবে তোমাদের সুবিধা হয়। চ্যাপ্টার 5 ছিল এই পর্যন্তই। এরপর আমাদের যেটা আসবে সেটা হলো চ্যাপ্টার 7, পিএন জাংশন। পিএন জাংশনে তোমাদের যেটা দেখানো হয়েছিল, প্রথম হলো পিএন জাংশন স্ট্রাকচার, এবং শুরুর দিকে যেটা রিভার্স বায়াসে যাওয়ার আগে পর্যন্ত সবই ছিল জিরো অ্যাপ্লাইড বায়াসে, মানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় নাই। তাহলে পিএন জাংশনের স্ট্রাকচার কিরকম হয়, সেটার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কিরকম হয়, দুটাই দেখানো হয়েছে। এখান থেকে আলটিমেটলি ভিবিআই মানে বিল্ট ইন পটেনশিয়াল, এটার ভ্যালুটা আসে কেটি বাই কিউ লন এন এ এনডি বাই এনআই স্কোয়ার। এই ভ্যালুটাও তোমাদের বের করে দেখানো হয়েছে। এটা দিয়ে এক্সাম্পল ছিল 7.1, একদম সিম্পল এক্সাম্পল, এখানে দেখলেই পারবা। এরপর হলো ইলেকট্রিক ফিল্ড আর স্পেস চার্জ রিজিয়ন। এই ফিগারটা হলো স্পেস চার্জ রিজিয়নের ফিগার, আর ইলেকট্রিক ফিল্ডের ফিগারটা এই পরের পেজে আছে, দেখো এই যে এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ফিগার, যে একদম জাংশনে অর্থাৎ এক্স এর ভ্যালু যেখানে জিরো, সে জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। আর এই দুই জায়গায় যত দূর ডিপ্লেশন রিজিয়ন তার বাইরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো, আর এখানে লিনিয়ারলি বাড়ছে, সবাই লিনিয়ার মানে নেগেটিভ দিকে বাড়ছে। এই জিনিসটা চিন্তা করে দেখো। এর উপর বেস করে আমাদের পরের এক্সাম্পলটা বোধহয় ছিল এক্সাম্পল, আচ্ছা পরে এক্সাম্পলে যাওয়ার আগে এখানে আরো দুটো ইয়ে ছিল, যে ডাব্লু এক্সএন আর এক্সপি। ডাব্লু মানে হলো ডিপ্লেশন রিজিয়নের উইডথ, আর এক্সএন আর এক্সপি হলো
এন সাইডে ডিপ্লেশন রিজনের উইথ xn আর পি সাইডের ডিপ্লেশন রিজনের উইথ হলো xp, এই দুটাকে যোগ করলেই পাচ্ছি w। এই ইকুয়েশন গুলো ইউজ করে 7.2 তোমরা দেখেছো, এটাও ক্লাসে দেখানো হয়েছে। 7.2 এর পরে আমরা চলে গেছি রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে যাওয়ার পর এই যে এখানে যে রিভার্স বায়াস মানে হলো যখন এন এর দিকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, তখন দেখা যাচ্ছে এই যে এই বেন্ডটা আগে যতটুকু ছিল এখন এই বেন্ডের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। এর উপর দেখানো হচ্ছে স্পেস চার্জ। এই যে ডিপ্লেশন উইথ আগের ইকুয়েশনটাই আছে সেম, শুধুমাত্র আগের ইকুয়েশনে যেখানে ভিবিআই ছিল সেখানে ভিবিআই প্লাস ভিআর, এই যে রিভার্স বায়াসের যে ভোল্টেজটা দিলাম সেটা যোগ হয়ে গেল। রিভার্স বায়াসের জন্য আসলে তোমাদের এই দিকে একটা সুবিধা আছে, এটার জন্য আলাদা ইকুয়েশন মুখস্থ করার বা মনে রাখার দরকার নাই। জিরো বায়াসের জন্য যে ইকুয়েশন পাওয়া যায় সেম ইকুয়েশন, শুধু যেখানে ভিবিআই থাকবে তার সাথে ভিআরটা যোগ হয়ে যাবে। এটা তোমার ক্যাপাসিট্যান্স হোক বা ডিপ্লেশন উইথ হোক সব জায়গাতেই। তাহলে এটা হলো আমাদের ডিপ্লেশন উইথ এর এখন নতুন ইকুয়েশন রিভার্স বায়াসের জন্য। এটা দিয়ে 7.3 এক্সাম্পল করানো হয়েছে। ইম্যাক্স দেখো, যে ইম্যাক্স এর ভ্যালু ভিবিআই প্লাস ভিআর, এই যে আগের মতোই ভিবিআই এর সাথে ভিআর যোগ হয়ে গেছে। ইম্যাক্স এর ফাইনাল ভ্যালুতে ভিবিআই মাইনাস ভিআর, সব জায়গাতেই ভিআরটা যোগ হয়ে যাবে। তো এটা দিয়ে তোমাদের এক্সাম্পল 7.4 আমি স্কিপ করে গেছি, 7.5টা দেখানো হয়েছিল জাংশন ক্যাপাসিট্যান্স এর উপর। এই যে এইখানেও দেখো xn এর ভ্যালু আগে এখানে শুধু ভিবিআই ছিল, এখানে ভিবিআই প্লাস ভিআর। ক্যাপাসিট্যান্স এর ভ্যালু মানে যদি জিরো বায়াস হয় শুধু ভিবিআই হয়, আর রিভার্স বায়াস হলে ভিবিআই প্লাস ভিআর। এটা ইউজ করে এক্সাম্পল 7.5 করানো হয়েছে। তোমাদের সিলেবাস হলো এই পর্যন্তই মোটামুটি। একটা জিনিস একটু খেয়াল রাখবা, একটা না দুইটা জিনিস এখানে বলে রাখি, ভিবিআই এর ভ্যালুটা অনেক সময় দেয়া থাকবে না। দেয়া না থাকলে 7.1 এ যেভাবে বের করা আছে ওই অংশটা করে তারপরে বাকি অংশ করতে হবে। এখানে যেমন 7.1 এ করা আছে দেখে বারবার ওই ভ্যালুটা বসিয়ে দিয়েছে। তোমাদের যদি এক্সামে আসে তাহলে 7.1 এর ওই জিনিসটা তখন করে বাকিটা করতে হবে, এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হলো এই এপসাইলনের যে ভ্যালু, এপসাইলনটা তো সেমিকন্ডাক্টরের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হলো রিলেটিভ কনস্ট্যান্ট, যেটা এই সিলিকনের জন্য হলো 11.7, এটার সাথে ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা গুণ হয়ে যাবে। ক্যালকুলেটরে দেখবা এই যে ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু দেয়া আছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। ক্যালকুলেটরে পাওয়ারটা -12 দেওয়া আছে কারণ এটা মিটারে করা, আর এখানে যেহেতু আমরা ম্যাক্সিমাম জিনিস সেন্টিমিটারে নিচ্ছি এই কারণে এখানে -14 হয়েছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, এটা কিন্তু অনেক সময় কমন ভুল হয়ে যায়, অনেকেই ক্যালকুলেটরে এটা সরাসরি বসে। ঠিক আছে, তো সিলেবাস হলো এই পর্যন্তই। তোমাদের কি আর কারো কোনো কোয়েরি আছে থাকলে জিজ্ঞেস করতে পারো। আমাদের অবশ্যই মিটিং এর টাইম খুব বেশি নাই, নতুন মিটিং কি খুলবো নাকি এটা আর দরকার হবে আর মিটিং? স্যার কিছু কথা ছিল স্যার, একটা শুরু করলে স্যার ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটা লিংক দিচ্ছি, একটু ওয়েট করো।